তোর আপু তোর জন্য ধর্ষিত হয়েছিল? হুম। রুমের ভেতর পেন পিন নীরবতা, কেউ কোনো কথা বলছে না। কামিয়া বারবার নিজের মায়ের মুখের দিকে তাকাচ্ছে। বাচ্চাটা এবার উঠে এসে মায়ের কোলে জায়গা করে নীল, তারপর চোখের পানি মুছে বলল, কামিলা তাল পাপাল ততা বলে তিল বনে তিতুনাল মনু তালাপ মাম্মা। না সোনা, তোমার পাপার জন্য আমার মন খারাপ না। আমি মন খারাপ করলে কি তোমার পাপা ফিরে আসবে? তোমার পাপা কখনো ফিরে আসবে না, সে তো না ফেরার দেশে চলে গেছে। তে বলনু পাপা পিনে আদবি না, তুনি দেত মাম্মা, আমান পাপা তুব তানাতানি পিনে আদবু। মিথ্যা আশা রাখিও না, মা, তোমার পাপা ফিরে আসলেও তোমার মাম্মা কখনো তোমার পাপার কাছে তোমাকে যেতে দিবে না। তাদের দুজনার কথার মাঝেই নেহা একটা কথা বলে ওঠে। অতীত ভুলে বর্তমান সুন্দর করেছিস, এই সুন্দর জীবনে অতীতের মানুষগুলোর ছায়া পড়তে দিস না। ভুল করলে ক্ষমা হয়, অন্যায় করলে শাস্তি হয়, কিন্তু যারা বেইমানি করে তাদের না ক্ষমা করা যায় আর না শাস্তি দেওয়া যায়। অতীত সুন্দর অতীতে, বর্তমান সুন্দর ও বর্তমানে ভবিষ্যৎ কি হবে সেটা জানি না। অতীতে তুই ওই মানুষগুলোর জন্য অনেক কষ্ট পেয়েছি, বর্তমানে ভালো আছিস ওদের ছাড়াই, তাই ওদের সঙ্গ তুই নিবি না। তোর বোন তোকে ভুল বুঝে একটা ভালো পয়েন্ট তোকে দেখিয়ে দিয়েছে। তোর বোন তোর দুর্বলতা ছিল, বর্তমানে আর কোনো দুর্বলতা তোর নেই, তাই এবার নিজেকে আর শক্ত কর। যতটা শক্ত করলে ওদের সাথে তোর সন্তান নিয়ে তুই লড়তে পারবি। তুই যদি সবকিছু ভুলে আবার ওদের সাথে মিশে যাস, তাহলে এত এত কষ্টের কোনো লাভ হবে না। সানজিদা যখন তোকে দেখেছে, 2 দিন পর কাহির ও তোকে দেখবে, যখন জানবে এই বাচ্চা তার, তখন কিন্তু ওর বাচ্চাকে নেওয়ার চেষ্টা করবে, তোকে ভাঙ্গার আরও অনেক চেষ্টা করবে। এমনিতেও তো তুই বলিস তোর মেয়েটার বাপের ফটপ্পি হয়েছে, তাহলে এক দেখাতেই যদি সে বুঝে যায় এটা তার মেয়ে, তখন কিন্তু তোর। ওরা কখনো আমার সন্তানের ধারে কাছেও আসতে পারবে না, আমি কোনো দিন ও আসতে দিব না। তুই ঠিকই বলেছিস, কিছুক্ষণ আগেই আমার দুর্বলতা কেটে গেছে, যাই হোক বাদ দে, আজ বিকালে আনিকা আর আরিফারে আনতে যাব। হুম, চল ব্রেকফাস্ট করে নেই। কথাটা বলে নেহা যেই না উঠতে গেল, অমনি নামিরা নেহার হাত তার পাশে বসিয়ে বলল, ওদের নিয়ে কিছু ভেবেছিস? আবেগের বশে তো বলে দিলাম, ওদের 2 বোনের দায়িত্ব আমরা নেব। ঢাকা শহরে থাকতে যেখানে আমাদের নিজেদের হিমশিম খেতে হয়, সেখানে আমরা বাড়তি 2 জনকে কিভাবে? নামিরার কথার মাঝেই নেহা বলে উঠল, ওদের মানুষ করার মতো টাকা পয়সা কিন্তু আমাদের নেই, তবে ওদেরকে একটা সুন্দর জীবন উপহার দেওয়া আমাদের হাতে আছে। গতকাল রাতে ফেসবুকে খুঁজে খুঁজে অনেক ভালো দেখে একটা শিশু আশ্রমের খোঁজ পেয়েছি। সেখানেই রেখে আসব। আমার যদি সামর্থ্য থাকত তাহলে আমি কখনো ওদের শিশু আশ্রমে রেখে আসতাম না। আমারও নাই, জানিস নেহা, আমার না খুব শখ নিজের নামে একটা শিশু আশ্রম আর একটা বৃদ্ধ আশ্রম তৈরি করার। আরে ভাই, তোর আর একটা নাম আছে না, কি জেন নাম? কায়রাত নাকি জেন? কায়নাত। হ্যাঁ হ্যাঁ, ওই নাম। জানিস, কাল যখন আমি ফেসবুকে ভালো শিশু আশ্রম খোঁজ করছিলাম, তখন কায়নাত নামে বাংলাদেশে মোট 21টা শিশু আশ্রম আছে দেখলাম। আমি তো খুব বেশি অবাক হলাম এটা জেনে যে এগুলোর মালিক আলাদা আলাদা না, একজনই। একজনই এতগুলো শিশু আশ্রমের মালিক। হ্যাঁ। তবে লোকটার নামটা না অনেক অদ্ভুত, এক নাম ওনার। এক নাম? হুম, অদ্ভুত তাই না? হুম, নামটা অনেক চেনা চেনা লাগে। গধূলির লগ্ন, পাখির কিচিরমিচির শব্দ আর ব্যস্ত ঢাকা শহরের যানবাহনের শব্দে পরিবেশটা যেন অন্যরকম লাগছে আজ। সকাল থেকেই নামিরার মনটা খারাপ, কিছু ঘটার আভাস জানাচ্ছে, এই ভয়ে কামিয়াকে আজ রিমি আন্টির কাছে রেখে এসেছে সে। রিমি আন্টি আর তার মা রোমানা নামিরার এক শক্তি। তাদের জন্য নামিরা এখনও ঢাকা শহরে ওই বিলাসবহুল ফ্ল্যাটে থাকতে পারছে, না হলে যে তাদের কি হতো আল্লাহই জানে। নামিরা আর নেহা কালকের সেই বেঞ্চে বসে গল্প করছে। প্রায় আধা ঘণ্টা পর 2 ম্যাডামের দেখা পাওয়া গেল। আজ আনিকা একটা ভালো সাদা রঙের গোল ফ্রক পরেছে। ঘাড় সমান চুলগুলো ছেড়ে দিয়েছে। ছোট্ট আরিফা লাল রঙের গেঞ্জির সেট পরেছে, ছোট চুল হাঁচড়ে একপাশে সিথি কেটে দিয়েছে। 2 বোনের হাতে 2টা পুটলি, তাদের দেখে হাত নাড়িয়ে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। ট্রাফিক পুলিশের সাহায্যে রাস্তা পার হয়ে আনিকা আর আরিফা নামিরাদের কাছে আসে। নামিরা আর নেহা তাদের বলে যে তাদের শিশু আশ্রমে রেখে আসবে আর প্রতি সপ্তাহে দেখা করতে যাবে। অনেক মজা করবে ইত্যাদি ইত্যাদি। তারাও রাজি হয়ে যায়, তারপর তারা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর যেতেই ছোট্ট আরিফা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে। আনিকা মানা করলেও সে শোনে না, এই জন্য নামিরা নিজে আইসক্রিম কিনার জন্য পা বাড়ায়, কিন্তু আনিকা তাকে যেতে দেই না। আফা আফনে থাহেন, আমি লইয়া আইতেছি। তুই থাক, আমি নিয়ে আসছি।
নাহ আফা মুই যাইতেছি আফনে থাহেন আমার বইনরে দেইখা রাহেন বলে কিছু দূর যেয়ে আবার ফিরে এসে নামিরাকে বলে আফা আর 20 টাকা দেন তো কেন কি করবি আরে আফা দেন না ওই যে দেখছেন না লাল গুলাব দেহা যাইতেছে ওই গুলা আপনাদের জন্য আনমু আনাদিনে মুইদের কাছে ফুল থাহে কিন্তু আজ নাই আপনাদের সাদা ড্রেসের সাথে কানে লাল গুলাব খুব ভালো মানাবে আরে লাগবে না পাশ থেকে নেহা বলল আরে দে না আনতে যখন চাচ্ছে আমার কাছে ভাঙটি নাই না হলে আমিই দিতাম নামিরা আর বেশি কথা বাড়াল না ব্যাগ থেকে আরও 40 টাকা বের করে বলল 4টা নিয়ে আসতে আনিকা সেই টাকা নিয়ে হাসি মুখে চলে গেল অপর পাশে আইসক্রিম আর গোলাপ নিয়ে আসতে আরিফা নামিরার কোলে নেহা বাচ্চাটাকে নিজের কোলে নিল তারপর তার সারা মুখে ভালোবাসার স্পর্শ এঁকে দিল বাচ্চাটাকে তার খুব ভালো লেগেছে কাল রাতে ভেবেছিল আরিফাকে সে দত্তক নিবে কিন্তু পরে আরও একটা কথা তার মাথায় আসল আদিত্য আর তিশা তো একটা বাচ্চা দত্তক নিয়েছে তারা স্বামী স্ত্রী বিধায় নিতে পেরেছে তার তো স্বামী নাই সে কিভাবে নিবে আজ যদি আহাদের সাথে তার সম্পর্ক ভালো থাকত তাহলে সে আরিফাকে দত্তক নিয়ে নিত রেখে দিত নিজের কাজ তবে এটা ভেবে রেখেছে নিজে না নিতে পারো অন্য আরেকজনের ঘর আলো করে আরিফাকে পাঠাবে আপাতত শিশু আশ্রমে রেখে আসা হোক কিছুদিন পরে আনিকাকে বুঝিয়ে নিয়ে আসবে সন্ধ্যা হতে খুব বেশি দেরি নেই সন্ধ্যাবেলায় যেন ঢাকা শহরটা অন্যরকম দেখায় চারিদিকে 2-4 চাকা গাড়ি মানুষের আনাগোনায় প্রচুর জ্যাম লাগে বিগত 15 মিনিট ধরে নামিরা নেহা আনিকার জন্য অপেক্ষা করছে নামিরা দূর থেকে এক পলক দেখল আনিকা এক হাতে আইসক্রিম আর এক হাতে 4টা গোলাপ নিয়ে হাসিমুখে হাত নাড়াচ্ছে নামিরা নেহার সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল এমন সময় বিকট শব্দে তার কথা থেমে গেল চোখ চলে গেল শব্দের উষ্ণ খুঁজতে চারিদিকের মানুষ এক জায়গায় হয়ে গেছে গাড়ি ঘোড়া থেমে গেছে সবাই হইচই করছে অথচ নামিরার কানে কোনো কিছুই যাচ্ছে না ওর কানে শুধু ওই একটা শব্দই বাজছে নেহা যেন পাথর বনে গেছে নামিরা নেহা তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গায় যায় যেখানে ছোট্ট আনিকা মৃত্যু যন্ত্রণা ছটফট করছে তার সাদা জামা রক্তে লাল হয়ে গেছে নামিরা তার পাশে বসে তার মাথাটা নিজের কোলের উপর তুলে নেয় তারপর ওর একটা হাত ধরে কাপা কণ্ঠে বলে তুই এইভাবে আমাদের ফাঁকি দিস না বোন অনিকা নিঃশ্বাস নিতে পারছে না ঠোঁট কাঁপছে তাও কোনো রকমে বলে আফা আপনারা মুইয়ের বইন্ডারে দেইখা রাহেন আমি আপনারা ছাড়া মুইয়ের বইনের কেউ নাই গা তুই এইভাবে বলিস না তোকে আমি এক্ষুনি হসপিটাল নিয়ে যাব তোর কিচ্ছু হতে দেব না আনিকা শুনতে পেল কি সেই কথা না পায়নি কারণ তার আগেই যে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এরপর সময়গুলো যেন চোখের পলকে কেটে গেল আনিকাকে তার বাবা এসে নিয়ে গেল তাকে কবর দেয়া হলো তার মায়ের পাশে আরিফাকেও জোর করে নিয়ে গেল কিন্তু 2 দিন পর নেহা আর নামিরা পুলিশ নিয়ে গিয়ে তাদের কাছ থেকে নিয়ে আসল ছোট্ট আরিফা যেহেতু তাদের কাছে থাকতে চায়নি তাই তাদের আরও সুবিধা হল দারোজান রহিম চাচার বোনের একটা ছেলে আছে আর কোনো বাচ্চা কাচ্চা নাই দারোজান রহিম চাচার মাধ্যমে আরিফাকে তার বোনের কাছে আইনি মাধ্যমে দত্তক দেওয়া হল নামিরারা সিলেটে এসেছে আজ 3 দিন কামিয়া জেন সোনিয়াদের পেয়ে নামিরাকেই ভুলে গেছে তবে নামিরার এতে দুঃখ নেই বরঞ্চ মেয়েকে এভাবে হাসিখুশি দেখতে তার খুব ভালো লাগছে সিলেটে আসার আগের দিন সানজিদাদের সাথে নামিরার দেখা হয়েছিল তবে তাদেরকে সম্পূর্ণ এড়িয়ে চলে এসেছে এমন করে এসেছে যেন তাদেরকে নামিরা চেনেই না এতে অবশ্য সানজিদা সিফাত দুইজনই খুব অবাক হয়েছে নামিরার এইভাবে ইগনোর করায় সানজিদা তো রেগে ফায়ার দেখতে দেখতে নামিরাদের সিলেট থেকে ঢাকায় ফেরার সময় হয়ে গেল আজ মঙ্গলবার আজকে নামিরারা ঢাকার উদ্দেশ্যে বের হবে সোনিয়ার মা নামিরাদের জন্য বিভিন্ন ধরনের আচার আর নামিরাদের পছন্দের খাবার প্যাক করে দিচ্ছে যাতে নামিরারা ঢাকায় নিয়ে যেতে পারে সোনিয়ার ছোট বোন স্নেহা এইবার এসএসসি পরীক্ষা দিয়েছে সেও নামিরাদের সাথে যাবে বেড়াতে যাওয়ার আগে নামিরা বলে দিয়েছে স্নেহা এবার থেকে ওদের সাথেই থাকবে ঢাকায় ওখানে একটা ভালো কলেজে ভর্তি করে দিবে নামিরার কথায় বাকিরাও সায় দিয়েছে সোনিয়ার মা চাচি প্রথমে দনামনা করলেও পরক্ষণে রাজি হয়ে গেছে তিশা আর আদিত্যর ছেলে ইয়াস সোনিয়ার বাবার সাথে একটু বাহিরে গেছে বেড়াতে সোনিয়ার বাবা আদিত্যর মামা এর জন্য আদিত্যর ছেলেকে একটু বেশি ভালোবাসে কামিয়াকে যে ভালোবাসে না এমন না কামিয়াকে বলতে গেলে সবার থেকে একটু বেশিই ভালোবাসে কামিয়া এই মুহূর্তে ঘুমাচ্ছে তারা আবার দুপুর হতে না হতেই ঘুম লাগে কিনা নামিরার চুল বেঁধে দিচ্ছে সোনিয়ার চাচি একটু তো চুলের যত্ন নিতে পারিস এত সুন্দর চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে অয়ত্নে পড়ে নিই তো ছোট আম্মু চুলের যত্ন না নিলে কি আর 2 বছরে কোমর ছাড়িয়ে হাঁটুতে ধরা দেয়া
আরেকটু বেশি যত্ন নিলে পা পর্যন্ত চলে যেত, এবার থেকে বেশি বেশি যত্ন নে। না থাক গো, এমনিতেই এই চুলের পিছনেই অর্ধেক টাকা চলে যায়, এখন যদি আর একটু যত্ন নেই তাহলে তো সম্পূর্ণ টাকাটাই চুলের পেছনে চলে যাবে তখন। তখন কি? হ্যাঁ, কাল রাতে দেখলাম চুল না বেঁধে ঘুমাচ্ছিলি। আরে বাদ দাও না, যেমন আছে তেমনি থাক, এর থেকে বেশি লম্বা হলে মানাবে না, এমনিতেই আমি হাইটে ছোট, এর থেকে বেশি লম্বা হলে ভালো লাগবে না। নিজেকে ছোট বলা বন্ধ কর, যেমন আছিস তেমনি ঠিক আছে, এর থেকে বেশি লম্বা হলে লম্বা খাটাস লাগত। তুমিও না ছোট আম্মু, সব কিছুতেই মজা করো। এইভাবে খুনসুটি করতে করতে চুল বাঁধা হয়ে যায়। সবাই রেডি হয়ে একসাথে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। প্রায় ঘণ্টা চারেক পরে তারা ঢাকায় পৌঁছা যায়। আজকে রাস্তায় একটু জ্যাম থাকায় আসতে দেরি হয়ে গেছে। নামিরা এসেই সোনিয়ার মায়ের দেওয়া রান্না করা খাবার বের করে আগে গরম করে নেয়। তারপর ফ্রেশ হয়ে সবাইকে ডাকে খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পর আদিত্য ইয়াসকে নিজের সাথে করে নিয়ে যায়। কোনো একটা কারণে ইয়াস নামিরাদের সাথে থাকে না, আদিত্যর বাবা মায়ের সাথেই থাকে। ইয়াস বিদায় নেওয়ার কিছুক্ষণ পরে নামিরা সব কিছু গুছিয়ে এসে শুয়ে পড়ে, কিছুক্ষণের মাঝেই সে ঘুমের দেশে পাড়ি দেয়া। একটা সুন্দর দিনের সূচনা, ভোরের আলো, পাখির কিচিরমিচির আওয়াজ আর ব্যস্ত ঢাকা শহরের যানবাহনের শব্দে নামিরার ঘুম ভেঙে যায়। রোজ ফজরের নামাজ পড়ে ঘুমানো তার বদ অভ্যাস, হাজার চেষ্টা করলেও এই অভ্যাসটা সে বদলাতে পারে না। আধা ঘণ্টা হোক বা 10-15 মিনিট তার ঘুমাতেই হবে, তারপর উঠে ফ্রেশ হয়ে মর্নিং ওয়ার্ক এ যাবে। আধা ঘণ্টা হাঁটাহাঁটি করে বাসায় এসে সকালের ব্রেকফাস্ট বানিয়ে একসাথে সবাই খাওয়া দাওয়া করে তারপর যে যার কাজে চলে যাবে। নামিরার আজ অফিস নেই, আজ বুধবার, রবিবার থেকে রোজ যেতে হবে, আর কোনো ছুটি নেওয়া যাবে না এই মাসে। আর 1 মাস পরেই রোজার জন্য একেবারে ছুটি দিয়ে দেবে, প্রায় 1.5 মাস। নামিরা আজ ভাবল সকালের ব্রেকফাস্ট লুচি আলুর দম বানাবে। যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রুচি আলুর দম বানাতে লেগে পড়ল। কামিয়া কাল রাতে সোনিয়া আর তিশার সাথে ঘুমিয়েছিল, তাই বর্তমান ওদের ঘরেই আছে। নেহাকে তো আজ ডেকে মরে গেলেও উঠানো যাবে না, কারণ কাল রাত করে একটু ঘুমিয়েছিল। নামিরা লুচি আলুর দম বানিয়ে কামিয়ার জন্য সবজি খিচুড়ি রান্না করতে লাগল। রোজ সকালে কামিয়ার জন্য সবজি খিচুড়ি রান্না করে আর সাথে 1 গ্লাস মিল্ক দেয়া। নামিরা এমনি গাধা হতে পারে, তবে তার সন্তান আর বান্ধবীর সাথে নিজের ফিটনেস এর দিকে সব সময় নজর রাখে। কি করলে শরীর ভালো থাকবে, কোনো খাবার খেলে শরীরের পুষ্টি বাড়বে, এগুলো সব সময় সে নিজে খেয়াল করে। না হলে তার 3টা গাধি বান্ধবী জীবনেও এসবের খেয়াল রাখবে না। তারা শুধু খেতে পারলে আর ঘুমাতে পারলে বাঁচে। না নইলেই নয়, তাই পড়াশোনা আর চাকরি করছে। নামিরা মাঝে মাঝে ভাবে তাদের যদি বিয়ে হয়ে যায় তাহলে তারা জীবনেও কোনো কাজ করবে না, সারাদিন ঘুমাবে আর খাবে। এ কথা নিয়ে তো নামিরা সারাদিন তাদের খোঁটা দেয় আর তারা মিটিমিটি হাসে। নামিরার রান্নাবাড়া করা শেষ, এখনও কেউ ঘুমের থেকে ওঠেনি। নামিরা রান্না করার আগে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছিল পরিষ্কার করার জন্য, সে সেগুলো পরিষ্কার করে নিজের রুমের ব্যালকনিতে এসে নেড়ে দিচ্ছিল। নামিরা কখনো ছাদের উপর কাপড় চোপড় মেলে দেয় না, সব সময় নিজের রুমের ব্যালকনিতেই দেয়া। তার কাছে কথা হচ্ছে, বেশি রোদে জামা কাপড় মেলে দিলে রং নষ্ট হয়ে যায়, আর অল্প রোদে দিলে জামা কাপড়ের রং ভালো থাকে। নামের আর ব্যালকনিটা অসম্ভব সুন্দর করে সাজানো, দোলনা থেকে শুরু করে চারিপাশে অনেকগুলো টবে ফুল গাছ লাগানো। এগুলো অবশ্য নামিরা একা লাগায়নি, তার সাথে তার বান্ধবীরাও লাগিয়েছে। সব জামা কাপড় মেলানো হয়ে গেছে, শুধু 2-1টা বাকি আছে, তবে নিচেই আর জায়গা নেই। এজন্য নামিরা একটা চেয়ার নিয়ে এসে উপরে মেলে দিচ্ছিল, এমন সময় তার পা পিছলে যায় এবং একটা টপ নিচে পড়ে যায় আর সে ব্যালকনির ভিতর। ভাগ্য ভালো থাকায় সে নিচে পড়েনি, নিচে পড়লে আজকে সে নির্ঘাত পটল তুলত, পায়ে ভীষণ ব্যথা পেয়েছে। সে চিৎকার করে ওঠে, মুহূর্তের মাঝেই সোনিয়া, তিশা, নেহা, কামিয়া তার কাছে চলে আসে। নামিরাকে নিচে পা ধরে আহাজারি করতে দেখে সোনিয়ারা তাড়াতাড়ি তাকে নিয়ে রুমে আসে, তারপর আদিত্যর কাছে কল দেয়া। নামিরাদের বিল্ডিং এর নিচে অনেক সুন্দর করে সাজানো, বলতে গেলে ছোটখাটো একটা পার্ক, অনেক ফুল গাছ আছে। দূর থেকে দেখতে যে কি ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে কাছ থেকে দেখলে। আমিনুর খান, আশরাফুল খান আর আরাফাত খান তারা সবাই নিচের ফুল গাছ গোলাপ ছুঁয়ে ছুঁয়ে দেখছিল। কিছুটা নোংরা হয়েছে, এই বাড়ির 2 পাশে 2টা আম গাছ আছে, বড় বড়, সেটা থেকেই পাতা পড়েছে। তারা 3 ভাই মিলে যেখানে যেখানে নোংরা দেখছে সেখান থেকে সেগুলো সব তুলে একটা ডাস্টবিনে ফেলছে। আশরাফুল খান একটু সাইডে এসে পড়েছিল, ঠিক এমন সময় উপর থেকে একটা টপ এসে তার মাথায় পড়ে আর জাগায় সে অজ্ঞান হয়ে পড়ে যায়।
মুহূর্তের মাঝেই হইচই শুরু হয়, তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়, পুলিশকে খবর দেওয়া হয়। বিজনেসম্যান হওয়ায় তাদের অনেক শত্রু আছে, তারা ভেবে নিয়েছে তাদের শত্রুই এই কাজ করেছে। বাড়িওয়ালার বড় ভাইয়ের মাথা ফেটেছে, মুহূর্তের মাঝেই পুরো কলোনি ভেসে যায় এই কথা। তারা পুলিশের কাছে কেস করেছে। এ কথা শুনে নামিরার যান জায়গায় অবস্থা। নামিরার সাথে সোনিয়া, তিশা, নেহা এরাও বেশ ভয় পেয়েছে, যার জন্য নেহা তার মাকে বলে তাদের বাসায় কয়েক দিনের জন্য শিফট হয়ে গেছে। বর্তমানে সবাই নেহাদের ড্রয়িং রুমে বসে আছে, তারেক রহমানের কাছে কামিয়া। নামিরা ছোপার উপর বসে আছে, মোটেও হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে হাঁটতে। কিছুক্ষণ আগেই আদিত্য চেক করেছে নামিরার পা, খুব বেশি ক্ষতি হয়নি, পাটা মচকে গেছে যার জন্য পায়ে ব্যথা হয়েছে। নামিরাকে ভয় দেখানোর জন্য তিশা দুষ্টুমি করে বলল, কি কাজ করলি রে নামিরা, তারা তো তোর উপর কেস করেছে, এবার কি হবে? আমি ইচ্ছা করে করিনি রে, পায়ের ব্যালেন্স হারিয়ে পড়ে গেছিলাম, যার জন্য হাতে লেগে টপটা নিচে পড়ে গেছিল। আমি জানতাম নাকি সে সেখানে থাকবে, আমি জেলে যেতে চাই না, প্লিজ তোরা কিছু একটা কর। আমরা কি আর করব বল, আমাদের হাতে কি আর কিছু আছে? আমরা খুব জোর তোর সাথে জেলে যেতে পারি, এর বেশি কিছু করতে পারি না। তিশার কথা শুনে নামিরা কাদো কাদো হয়ে যায়, তখন পাশ থেকে তারেক রহমান বলে, তুমি চিন্তা কেন করছো নামিরা আম্মু, আমি তো আছি। আমিও তো একজন অ্যাডভোকেট, তাই না, তোমার কিচ্ছু হতে দেব না। সত্যি বলছেন তো আঙ্কেল, আমার কিছু হতে দিবেন না তো? না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। থ্যাংক ইউ আঙ্কেল দুশ্চিন্তা দূর করার জন্য। ইটস ওকে, আমি সবসময় তোমাদের পাশে আছি। ইয়াস আর কামিয়া দুই ভাই বোন খেলা করছে, তাদের চেহারাটা অনেকটাই সেম। নামিরা মাঝে মাঝে ভাবে এটা জীবনেও কোইন্সিডেন্স হতে পারে না। ইয়াসকে তারা ১.৫ বছর আগে একজনের কাছ থেকে দত্তক নিয়েছিল, সে একজনকে নামিরা খুব ভালো করেই চেনে, তার কোচিং টিচার ছিল ক্লাস 10-এ পড়াকালীন। তার নাম রিয়ান, বাচ্চাটাকে নাকি সে পেয়েছিল, কোথাও পেয়েছিল, এটা জানার পর থেকে তার প্রতি খুব মায়া কাজ করত। একটা সময় তারা দত্তক নিয়ে পরে জানতে পারে রিয়ান আর তার মা অনিতা বেগম এই বাচ্চাটাকে চুরি করে নিয়ে এসেছিল। এরপর তারা কেস করে নামিরাদের উপর, কিন্তু তারেক রহমান থাকায় আর ইয়াস নামিরাদের কাছে থাকতে চেয়েছিল, এই জন্য কোর্টে তারা কেসটা জিতে যায়। তাদের মা ছেলের সাজা হয় নবজাতক শিশুকে অপহরণ করার দায়ে ৫ বছর। অনিতা বেগম ইয়াসকে খুব মারধর করত, এজন্যই সে কখনো তাদের কাছে থাকতে চাইত না, সব সময় পালাই পালাই করত। একটা সময় নামিরাদের পেয়ে ছোট ইয়াস তার উপর হওয়া সকল অত্যাচার বলেছিল। কত সকল প্রমাণ তাদের বিরুদ্ধে থাকায় তারা কেসটা জিততে পারেনি। তবে অনিতা বেগম কিসের জন্য ইয়াসকে অপহরণ করেছিল সেটা কাউকে বলেনি, তাকে ৩ দিন রিমান্ডে রাখা হয়েছিল, তবুও বলেনি। নামিরা এসবই ভাবছিল, ঠিক তখন ছোট্ট কামিয়ার কথা শুনতে পায়। মাম্মা, সবার পাপা আতে আমাল নাই তেন? কারণ তোমার পাপা সবার পাপার মতো ভালো না, এই জন্য নেই। আমি আমাল পাপাতে দেনতে চাই মাম্মা, নিত দেতাবে আমাকে আমান পাপাতে। তোমার পাপা নেই কামিয়া, এটা মেনে নাও সোনা। তেন নেই মাম্মা, ইতাত ভাইয়াল আতে, নেয়া আন্নিলাতে, তিয়া আন্নিলাতে, ছোনু আন্নিলাতে, ছুদু তুমাল আল আমাল নেই তেনু। কারণ আমরা অভাগী মা, এই জন্য আমাদের পাপা নেই। তোমার তো মা আছে, আমার তো তাও নাই। কত্ত পেয়ু না মাম্মা, আনি আতি না। তাহলে তুমি কেন তোমার পাপার জন্য কষ্ট পাও? আমিও তোমার আছি না। আত্মা আল পাব না, কিন্তু পাপা আতনে আমি তান ছাতে ততা বলবো না। একদম বলবে না সোনা, যতক্ষণ না সে কেঁদে কেঁদে তোমার কাছে মাফ চাই। আমি আমান পা দনে মাপ তাওয়াবু দেতু পাপাতে দিয়ে। প্যারিস। নিজের আলিশিয়ান ফ্ল্যাটে বসে কাহির নামিরার লিও অর্থাৎ বিড়াল ছানাকে গোসল করাচ্ছে। কাহির সকালের ব্রেকফাস্টের জন নিজের জন্য রুটি বানাচ্ছিল, তখন লিও এসে তার পায়ের কাছে বসে মিউ মিউ করতে থাকে। কাহির বিরক্ত হয়ে লিওকে কোলে নিয়ে আটার পাশে বসিয়ে দেয়, ব্যাস অভদ্র লিও আটা ছড়িয়ে ছিটিয়ে কাহিরকে আর নিজেকে অপরিষ্কার করে দেয়া। কাহির রুটি বানানো রেখে কটমট দৃষ্টিতে তাকিয়ে লিওকে নিয়ে ওয়াশরুমে চলে আসে পরিষ্কার করার জন্য। কাহির বকতে বকতে লিওকে পরিষ্কার করতে থাকে। একেবারে বেয়াদব হয়েছে, মালকিনের মতো সারাক্ষণ আমাকে জ্বালিয়ে মারে। ভাগ্যিস লিও কথা বলতে পারে না, না হলে সেও কাহিরকে উত্তর দিত। একদম আমার মালকিনকে বেয়াদব বলবে না, বেয়াদব তো তুমি, বুকে বিশ্বাস করো না, কিছু না। কিন্তু আফসোস লিও কথা বলতে পারে না। কাহির আবার বলে উঠল, তোর মালকিন আমার বুঝল না রে লিও, তোর মালকিন আমাকে বুঝল না। তোর মালকিনের বয়স তখন মাত্র ১৫ দিন ছিল, তার মা তাকে দুধ দিতে চাইত না, তার উপর আবার সে অসুস্থ ছিল। ক্ষুধার জন্য তোর মালকিন খুব কান্না করছিল, আমি সেটা সহ্য করতে পারিনি। বাসার সবার কাছে টাকা চাইছিলাম দুধ কেনার জন্য, কিন্তু কেউ টাকা দেয়নি। তখন আমি কি করেছিলাম জানিস?
লিও কি বুঝল কি জানি, সেও মিউ মিউ করে আওয়াজ তুলে হয়তো বলতে চাইছিল, তুমি না বললে আমি বুঝব কেমনে। কাহির হয়তো বুঝল লিওয়ের মনের কথা, সে আবার বলতে শুরু করল। আমার আব্বু চাচ্চুরা বিজনেসের কারণে বেশিরভাগ সময় দেশের বাহিরে থাকত, সেই দিনও বাহিরে ছিল। আমি আমার আম্মুর কাছে কত করে টাকা চাইছিলাম, কিন্তু দেয়নি। তারপরের থেকেই আমার মায়ের সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো না। ছোট আম্মুর কাছেও চেয়েছিলাম, সে দেয়নি, উল্টো আমাকে বকা দেয়। মেজ আম্মু বাসায় ছিল না, মেজ আম্মু বাসায় থাকলে তোর মালকিন এত কষ্ট পাইত না। আমি তার কান্না সহ্য না করতে পেরে তাকে নিয়েই রাস্তায় রাস্তায় ভাঙ্গারি কুড়িয়ে সেগুলো বেছে তার জন্য দুধ কিনে খাইয়েছিলাম। কেউ তোর মালকিনকে সহ্য করতে পারত না, শুধু আমি, মেজ আম্মু, আহাদ, সানজিদা আপু, ভাইয়া, নিবিদ, নাফিস আর তুষার ছাড়া। সেদিন আমি ওকে দুধ খাওয়ানোর সময় প্রতিজ্ঞা করেছিলাম নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যে সে কখনো কোনো কিছুর অভাব বুঝবে না। কিন্তু দেখ, তোর মালকিন আমাকে বুঝলই না, আমাকে ছেড়ে চলে গেল। আমি না করেছিলাম যেতে, আমি জানতাম আমার মা কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না, কিন্তু সে আমাকে ওভারটেক করে বাংলাদেশে ফিরে গেল। তোর মালকিনকে যদি পাইতাম না হাতের কাছে, তাহলে আমি ওকে আগে ইচ্ছামতন মারতাম, তারপর যা করার করতাম। লিও খুব মনোযোগ দিয়ে কাহিরের কথা শুনছে, কাহিরের এটা নিত্যদিনের অভ্যাস। কাহির নিজের সব কথা লিওকে শেয়ার করে। অথচ একটা সময় সে লিওকে সহ্য করতে পারত না। কতবার মেরে রাস্তায় ফেলে রেখে এসেছ, নামিরা আবার গিয়ে কুড়িয়ে নিয়ে এসেছে। কাহির লিওকে ফ্রেশ করে, তারপর নিজে ফ্রেশ হয়, খাবার আর বানায় না। সে ভাবেই লিওকে বুকে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমায়। তবে তার আরামের ঘুম কিছুক্ষণের মধ্যেই ভেঙে যায় ফোনের রিংটোনের শব্দে। নীন নেহি এই ঠের বাইনা মুজ আভে ইশক হ্যায় জিওয়া খুয়াব জুদ হ্যায় সাভি। প্রায় ৫ মাস পর নিজের মায়ের ফোন কল দেখে ভুরু কুসকাই কাহির, ঘুমের রেশ এখনও কাটেনি ভালোভাবে। সে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তার মায়ের কান্নারত কণ্ঠ শুনতে পাই। তোর বাবাকে কারা জানি মারার চেষ্টা করেছে, উপর থেকে টপ ফেলেছে তোর বাবার মাথায়। মাথা ফেটে গেছে, ভীষণ রক্ত বের হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে এসেছি, পুলিশে কমপ্লেন করেছি। তারা এখনও সেই ভিকটিমকে খুঁজে পায়নি। বাবার মাথা ফেটে গেছে, কথাটা শুনতেই কাহিরের বুকের ভেতরটা ধপ করে উঠে। বাবাকে একটু বেশি ভালোবাসে কিনা কাহির তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ে, তারপর বলে, আপনি টেনশন করবেন না, আমি আসছি। সত্যিই বাবা, তুই আসছিস? এতে এত খুশি হওয়ার কিছু নেই, আমি আমার বাবাকে যারা মারতে চেয়েছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আসছি। মায়ের সাথে? আগেও বলেছি, এখনও বলছি, আমার মা নাই আমি। রুশাদের সাথে নিয়ে আসিস, অনেকদিন হলো নাতিকে আদর করতে পারেনি। কথাটা বলেই খট করে লাইন কেটে দিল সাবিহা খান। ছোটবেলায় সেই একটা ভুলের জন্য কাহির তার সাথে কথা বলে না, তার স্বামীটাও যেন কেমন, সব সময় দূরে থাকতে পছন্দ করে তার থেকে, অথচ একটা সময় এই পুরুষটা তাকে পাওয়ার জন্য কত কিনা করেছিল। সে মাঝে মাঝে ভাবে সেদিন যখন কাহির কিছু টাকা চেয়েছিল, সেটা যদি দিয়ে দিত তাহলে আজকে মা ছেলের মধ্যে এত দূরত্ব আসত না। ঠিক এই কারণেই নামিরাকে তার পছন্দ ছিল না। তাদের মা ছেলের মধ্যে এই মেয়েটা এসেই তাদের ভালো সম্পর্কটা খারাপ করে দিয়েছে। রাত প্রায় ১:৩০টার কাছাকাছি, নামিরার দুচোখে ঘুম নেই। অনেক চেষ্টা করেছ ঘুমানোর, কিন্তু ঘুম আসেনি, এই জন্য নিজের ফোনটা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে ব্যালকনিতে আসল। রকিং চেয়ারে বসে ফেসবুকে ঢুকল। অনেক লোক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, দেখে দেখে চেনা পরিচিত মানুষদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল। ঠিক সেই সময় তার ফোনে একটা নোটিফিকেশন আসল, কেউ একজন তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। নামিরা তার ফেসবুকের অ্যাকাউন্টের ভিতর ঢুকেই তার চোখ ছানাবড়া হয়ে যায়। আপনি তার দুচোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। মীরা মির্জা, নামিরার একসময়ের বেস্ট ফ্রেন্ড। যখন সে প্যারিসে থাকত, তখন তার মেয়ে ফ্রেন্ড একটাই ছিল, সেটা হচ্ছে মীরা মির্জা। নামিরা আরও কিছু দেখল, কভার ফটোই তার আর কাহিরের একটা কাপল ছবি, ব্যাক কভার ফটো শুধু ২টা ছেলে মেয়ের হাতের ছবি। ঘড়িটা দেখে বুঝল কাহিরের হাত। নামিরা কিছু না ভেবেই মীরাকে মেসেজ দিল, হাই মীরা, আমাকে ভুলে গেছিস, আমি কায়নাত। যখন তখন সিন হল, হয়তো নামিরার মেসেজের আশা ছিল, সে পটাপট উত্তর দিল, নিজের সতীনকে কি কেউ ভোলে নাকি? নামিরা অবাক হয়ে বলে, কি বলছিস এসব, আর তুই বিয়ে করলি কবে? তুই চলে যাওয়ার কিছুদিন পরেই করেছি। আমাকে সতীন বললি যে? সতীনকে সতীন বলবো না তো কি বলবো? আমি কিছুই বুঝতে পারছি না, তুই রিলেশনশিপে দিয়েছিস ম্যারিড উইথ আফনান খান কাহির, আর কভার ফটো আর ব্যাক ফটোই কাহির ভাইয়ের ছবি দিয়েছিস কেন?
আমি কি তোর মতো বোকা নাকি যে নিজের স্বামীর সাথের ছবি ফেসবুকে আপলোড দিব না? বারবার কাহির ভাইয়াকে আমার স্বামী বলিস না তো। স্বামীকে স্বামী বলবো না তো কি তোর মতো ভাইজা বলে ডাকব? কাহির ভাইয়া তোকে ছোট বোনের মতো দেখে। মেসেজটা পরে অপর পাশের মীরা অট্টহাসিতে মেতে উঠে তারপর বিটবিট করে বলেন, আমি তো ঠিক এইটারই সুযোগ নিচ্ছি রে বোকা। আমি জানি কাহির তোকে ভুল বুঝিনি, তোকে পেলে হয়তো কিছুদিন রাগ করে থাকবে, পরেই তোকে কাছে টেনে নেবে, কিন্তু এটা আমি হতে দেব না। তোর আর কাহিরের মধ্যে আমি এক আকাশ পরিমাণ দূরত্ব নিয়ে আসব। কথাটা বলেই নামিরার কাছে একটা তার আর কাহিরের পিক দিল, যেটা কিনা কাহিরের বন্ধু নিয়াজের বাসর ঘরের ছবি, যেখানে মীরা হাতা কাটা ব্লাউজ পরে একটা লাল শাড়ি পরে আছে। তার পাশে কাহির হাসিখুশিভাবে কোনো একটা বিষয় নিয়ে তার সামনে থাকা মানুষটার সাথে কথা বলছে। কিন্তু ছবিটা এমনভাবে তোলা যে মনে হবে তারা দুজন স্বামী স্ত্রী। পরে কাহিরকে নিয়ে আরও কিছুই স্টাইলে ছবি তুলেছিল মীরা, সেগুলোও দেয়া। ছবিগুলো দেখে নামিরা বিশ্বাস করে না, সে আবার বলে, না এটা হতে পারে না, কাহির তোকে সব সময় ছোট বোনের নজরে দেখেছে, সে কখনো তোকে বিয়ে করতে পারে না। নামিরা বর্তমানে কান্না করছে, তার দিক বেদিক ভুলে গেছে, এটারই সুযোগ নিয়েছে মীরা। সে কিছু এডিট করা ভিডিও পাঠালো হোয়াটসঅ্যাপে। কথা বলার ফাঁকেই সে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিয়েছিল নামিরার। ভিডিওতে দেখা যাচ্ছে কাহির আর মীরা দুইজন লিপ কিস করছে। কাহিরের হাতের দিকে তাকাতেই নামিরা কান্না থেমে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন ড্রেসলেস হয়ে গেল। ব্যাস, নামিরা আর দেখতে পারব না। ফোন থেকে নিজের চোখ ঘৃণায় সরিয়ে নিল। সে কান্নারত কণ্ঠ বিড়বিড় করে বলল, আমাকে এভাবে না ঠকালেও পারতেন কাহির ভাই, আমি সারা জীবন সবার কাছে ঠকে গেলাম, শেষমেশ আপনিও আমাকে ঠকালেন। ঠিক আছে, ব্যাপার না, এবার আমিও আপনাকে বোঝাবো নাটকীয় অপর মানুষকে কিভাবে ভাঙ্গা যায়। চিন্তা করবেন না, আপনার যেই বুকে অন্য নারী মাথা রেখেছে সেই বুক আমি ঝাঁঝরা করে দিব। কথাটা বলেই অট্টহাসিতে মেতে উঠল নামিরা, তারপর আবার পাগলের মতো কান্না করতে লাগল। কিছুক্ষণ পর কান্না থামিয়ে গেয়ে উঠল, রাতে চাঁদের আলো ঝরে বন্ধু তোমারও ঘরে, হায় আলো যে জ্বলে না, আমি একলা আন্ধারে, প্রণয়ের অসীম দূরত্ব। আয়েশা রহমান। পর্ব ৪।